আসসালামু আলাইকুম। তো এখন দেখবো আমরা রিটেন 14 অধ্যায় বা বিশ্বায়ন ও বাংলাদেশ বিষয়গুলি থেকে। তো এটা দেখেন, এটা হচ্ছে আপনার সবার আগে আমাদের বুঝতে হবে যে হচ্ছে এলডিসি উত্তরণের ঝুঁকি কী, সম্ভাবনা কী। তো এলডিসি হচ্ছে আপনার মানে এমন একটা তালিকা আর কি, যে হচ্ছে মানে উন্নয়নশীল দেশের তালিকা, যারা হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা, তারপর হচ্ছে আপনার মানব সম্পদ উন্নয়ন, প্রযুক্তি, অবকাঠামো, উৎপাদনশীলতা, এগুলো হচ্ছে পরিবেশগত ভঙ্গুরতা, এগুলোতে আর কি বেশ পিছিয়ে আছে আর কি, ঠিক আছে। তো তারা হচ্ছে আপনার এলডিসি, এগুলোকে বলা হয় স্বল্পোন্নত দেশগুলোকে বলা হয় এলডিসি। তো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা গেলো যে হচ্ছে সব দেশকে একই ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে না, অর্থাৎ ওয়ান সাইড ফিটস অল, এই যে আপনার পলিসি, এই যদি হচ্ছে না, এই জন্য কিছু কিছু যারা এরকম দেশ আছে যাদেরকে আরও স্পেশালভাবে ট্রিটমেন্ট করা দরকার, তাদেরকে স্পেশালভাবে সাহায্য দেওয়া দরকার, এরকম তাদের খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য। তো এগুলোই হচ্ছে আপনার এলডিসি ভুক্ত হলো। তো বাংলাদেশ 1975 সালে এরকম এলডিসি ভুক্ত হয়। তারপর হচ্ছে আপনার এই যে বিশ্বব্যাংক তাদের হচ্ছে যে স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, এর অধীনে সবাইকে সাহায্য করতেছিল, কিন্তু এটা যথেষ্ট ছিল না, যার কারণে আপনার এখানে এলডিসি হলো। আচ্ছা, তারপর আর কি হলো, এলডিসি হচ্ছে তালিকাভুক্তির যুক্তি হচ্ছে আপনার তিনটা শ্রেণী, যেটা হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা, এটা হচ্ছে মাথাপিছু আয় কম, তারপর হচ্ছে উৎপাদনশীলতা নেই, শিল্প ও প্রযুক্তি দুর্বল, রপ্তানি বৈচিত্র্য নেই। এটা হচ্ছে আপনার ইয়ে দেয় আর কি, ওই যে আপনার অর্থনৈতিক দিক থেকে। এখন দেখি হচ্ছে আপনার যে মানব সম্পদ দুর্বলতা, যেটাকে বলা হয় হিউম্যান অ্যাসেট ইন উইকনেস। তো এর মধ্যে হচ্ছে আপনার স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা অত্যন্ত দুর্বল আর কি। তারপর হচ্ছে দক্ষ মানব সম্পদ, সৃষ্টি, পরিবেশ নেই, এগুলো হচ্ছে মানব সম্পদ দুর্বলতা। আর পরিবেশগত আর অর্থনৈতিক ভঙ্গুরতা আছে যাদের হচ্ছে, যেমন জলবায়ু ঝুঁকি, তারপর হচ্ছে সাইক্লোন, বন্যা, তারপর ছোট দ্বীপ ও রাষ্ট্রের অস্তিত্ব সংকট, ভূমিষ্ঠিত রাষ্ট্রের বাজার সীমাবদ্ধতা, এগুলো এখানে আছে। তো এই তিন সুযোগের যখন হচ্ছে সমস্যা বা দুর্বলতা থাকে, সেখান থেকে আর কি এলডিসি ফ্রেমওয়ার্ক তৈরি হয়। তারপর হচ্ছে এখন হচ্ছে আপনার এলডিসি শুনে হচ্ছে পাঁচটা উদ্দেশ্য, হচ্ছে মূল উদ্দেশ্য। এগুলো হচ্ছে আপনার ওই যে প্রিফারেন্স বেসড একটা কাঠামো থাকবে তাদের। তারপর হচ্ছে যেমন হচ্ছে এক নম্বরটা হচ্ছে আপনার শুল্কমুক্ত আর হচ্ছে কোটামুক্ত বাণিজ্য সুবিধা, অর্থাৎ এখানে ডিএফ আর হচ্ছে কিউএফ থাকবে। এটা হচ্ছে কি ডিউটি ফ্রি আর হচ্ছে কোটা ফ্রি অ্যাক্সেস থাকবে, অর্থাৎ তাদের কোনো উপরে কোনো কোটা দেওয়া যাবে না যে এত পরিমাণ আপনি আমদানি রপ্তানি করতে পারবেন। আর হচ্ছে তাদের ডিউটি ফ্রি দেওয়া থাকবে, অর্থাৎ শুল্ক থাকবে না তাদের উপরে আর কি। তো এটা হচ্ছে একটা আর কি উদ্দেশ্য এলটিসির। হচ্ছে আপনার যে ডিসিটিএ, যেটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম, তো এটা হচ্ছে ইউ দেয় আর কি, যেখানে হচ্ছে আপনার এরকম 98% পণ্য শুল্কমুক্ত প্রবেশের দিকে দেয় আর কি। তারপর হচ্ছে ইউকেও এরকম চালু করছে এটা। আর হচ্ছে এদিকে কানাডা, অস্ট্রেলিয়া যেমন সব ধরনের পণ্যে কিন্তু তাদের হচ্ছে ডিএফ কিউএফ আর কি, যেটা হচ্ছে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দেয় কিন্তু। তারপর হচ্ছে এখানে যে আপনার আরএমজি সেক্টরে এরকম ইউরোপিয়ান ইউনিয়ন এরকম 12% হচ্ছে শুল্ক ছাড় দেয়, যেটার ফলে আমাদের আপনার হচ্ছে এই শিল্পটা বাড়ছে কিন্তু। তারপর হচ্ছে স্বল্প সুদে আন্তর্জাতিক সুদ, অর্থাৎ হচ্ছে আপনার এরকম 0 থেকে এরকম 2% সুদে আইডিয়া দেয়। তারপর হচ্ছে এরকম অনেকদিন কিস্তি দেওয়া লাগে না, 10 বছর পর্যন্ত। আবার হচ্ছে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি বা ইসিএফ, যেটা হচ্ছে এরকম অনেক দিন ধরে পরিশোধ করা যায় আর কি। তো এইভাবে কিন্তু ঋণটা পরিশোধ করা যায়। তারপর হচ্ছে আপনার এদিকে ওষুধ শিল্পে মেধাস্বত্ব ছাড়, যেটা হচ্ছে ট্রিপস, এর কারণে কিন্তু আমরা অনেক সুবিধা পাচ্ছি, যার কারণে আমাদেরকে পেটেন্টের টাকা দেওয়া লাগতেছে না। এটা কিন্তু বেশ আমাদের জন্য লাভজনক হচ্ছে। তারপর হচ্ছে আপনার ওডিএ বৃদ্ধি, এটা হচ্ছে কি আপনার হচ্ছে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে আপনার একটা প্রায়োরিটি গ্রুপ হিসেবে আমাদেরকে ধরা হয়েছে, যেগুলো এরকম আপনার শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, যেগুলোতে বিনিয়োগ করতে পারে না, আমাদেরকে একটা সাহায্য দেওয়া হয় আর কি, অবকাঠামো বিনিয়োগ করা হয়, এগুলো করা হয় আর কি। ওডিও যেটাকে বলে ওডিও এটা হচ্ছে কি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স আর কি। তারপর এদিকে আছে হচ্ছে আপনার জলবায়ু অর্থায়নে অগ্রাধিকার, যেটাকে বলা হয় এলডিসিএফ, অর্থাৎ হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ ফান্ড। সেখান থেকে হচ্ছে ওই যে বেষ্টনী তৈরি করা, উপকূল সুরক্ষা, তারপর হচ্ছে বাঁধ, এগুলোতে হচ্ছে জিও ব্যক্তি, এগুলোতে কিন্তু আমাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কি আপনার হচ্ছে এলডিসিএফ আর কি, এটা ফলে। আর হচ্ছে বর্তমানে 44টা এলডিসিভুক্ত কান্ট্রি আছে। আর হচ্ছে বাংলাদেশ হচ্ছে 1975 সালে আর কি অন্তর্ভুক্ত হয়। আর হচ্ছে এখানে হচ্ছে ডেপুটি চেয়ারম্যান তখন ছিল আর কি নুরুল ইসলাম, তিনি আর কি তুলে ধরছে আর কি। তারপর হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন, এটা হচ্ছে আপনার হচ্ছে কী কী এরকম মানদণ্ড লাগবে, তিনটা মানদণ্ড। এটা হচ্ছে যে গ্রোস ন্যাশনাল ইনকাম, জিএনএ থাকে একটা, আর হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, যেটা হচ্ছে আপনার এইচএআই। এর মধ্যে থাকবে হচ্ছে আপনার 5 বছরের নিচে শিশুর মৃত্যুর হার, পুষ্টিজনিত সমস্যার হার, মাধ্যমিক বিদ্যালয় ভর্তি, আর হচ্ছে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার। এই চারটা থাকবে হচ্ছে আপনার মানসূচক অ্যাসেট ইন্ডেক্সে। আর হচ্ছে আপনার এদিকে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এখানে থাকবে হচ্ছে আপনার
জনসংখ্যার পরিমাণ, তারপর হচ্ছে আপনার বিশ্ববাজার থেকে দূরত্ব, রপ্তানি খাতে একখাত নির্ভরতা, কৃষির উপর অত্যধিক নির্ভরতা, তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হার, শক বা আঘাত, তারপর হচ্ছে বন্যা, খরা ইত্যাদির উপর অস্থিরতা, তারপর হচ্ছে দুর্যোগহীন বিবাহী মানুষের সংখ্যা, আর সাপ্লাই চেইনের কারণে রপ্তানি অস্থিরতা। তো এগুলো থাকলে সেটা হচ্ছে আপনার ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স বা ইভিআই আর কি থাকবে। তো আপনার উত্তরণের জন্য আপনার এই আপনার তিনটার মধ্যে যে কোনো দুইটাতে আপনাকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে, তাহলে কিন্তু নাহলে কিন্তু উত্তরিত হবে না। আর সিডিপি ক্ষেত্রে কর্তৃক, তবে দেখেন এটা হচ্ছে সিডিপি, যেটা হচ্ছে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, এটা হচ্ছে আপনার 3 বছর পর পর একটা হচ্ছে সম্মেলন করে আর কি, পর্যালোচনা করে, যেখানে আর কি তিনটা আর কি এরকম 3 বছর পর তাদের অগ্রগতি দেখা হয়। যারা এরকম নির্দিষ্ট বেঞ্চমার্কে উত্তীর্ণ হয় তারা হচ্ছে, তারপর হচ্ছে 3 বছর পর যদি এরকম তাদের অগ্রগতি থাকে আর কি 2 বছর, টানা 2 বছর, তাদেরকে আর কি এরকম সুপারিশ করা হয়। তারপর জাতিসংঘের যে ইউএনজিও এখানে আর কি পাশ হলে তারা আচ্ছা এরকম হয় আর কি, এলডিসি উত্তরণ হয় আর কি। তখন হচ্ছে বাংলাদেশ যদি এরকম 26 সালে হয়, তাহলে বাংলাদেশ কিন্তু তিনটাতেই কিন্তু তাদের বেঞ্চমার্ক থেকে আগে থাকবে আর কি, প্রথম কান্ট্রি হিসেবে সম্ভবত। তো এখন উত্তরণের সুবিধা কী কী, এটা হচ্ছে আন্তর্জাতিক ভাবমূর্তি আর হচ্ছে রেপুটেশন ইফেক্ট, অর্থাৎ রেপুটেশন বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে। সিগন্যালিং থিওরি অনুযায়ী হচ্ছে আপনার এলডিসি গ্রাজুয়েশনে আন্তর্জাতিক বাজারে আস্থা আর কি বৃদ্ধি সংকেত দেয়। আর এফডিআই বাড়বে। আপনার হচ্ছে মালদ্বীপের কিন্তু যে এলডিসি উত্তরণের ফলে কিন্তু তাদের 35% এলডিসি আপনার হচ্ছে এফডিআই ইনফ্লো বৃদ্ধি পেয়েছিল। তারপর হচ্ছে আপনার যে ইনস্টিটিউশনাল থিওরি বলে যে হচ্ছে আপনার স্বীকৃত বিনিয়োগকারীরা ধারণাকে প্রভাবিত করতে হবে, তাদের ধারণাকে। 3 নম্বর হচ্ছে আপনার যে হাই ক্যাপাসিটি বড়োয়ার হিসেবে গ্রহণযোগ্যতা, অর্থাৎ আপনার এখন সক্ষমতা তৈরি হয়েছে, আপনি আপনি বড় নিতে পারবেন। এটা হচ্ছে এলিজিবল নন এলডিসি বড়োয়ার। তারপর হচ্ছে আপনার হচ্ছে অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স, এগুলো আপনি বড় নিয়ে আপনি অবকাঠামো উন্নয়ন করতে পারবেন ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং থিওরি অনুযায়ী। যদি হচ্ছে আপনার উন্নয়নশীল দেশ যত উন্নতি করে তত ঋণের সুযোগ বাড়ে আর কি। তারপরে বৈদেশিক বাজারে আপনার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে। আপনার কিন্তু এখন কিন্তু আপনার গার্মেন্টস সেক্টরে কোনো ব্র্যান্ড ভ্যালু নাই, ফলে তাদের আপনার হচ্ছে মানে ইনকাম খুব কম হয়। তো এই যে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পেলে কিন্তু আপনার আমাদের বড় একটা ইনকাম আর কি বাড়বে আর কি। এখানে কোয়ালিটি সিগন্যালিং থিওরি বলে যে হচ্ছে আপনার দেশের অবস্থান উন্নত হলে ব্যবসায়িক অংশীদাররা পণ্য সরবরাহকে দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য মনে করে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার দিকে আছে অভ্যন্তরীণ নীতি সংস্কারের তাগিদ বৃদ্ধি। এটা হচ্ছে আপনার পলিসি ইকোনমি থিওরি বলে যে হচ্ছে আপনার যে এরকম কোনো দেশ যদি এরকম আর কি তাদের ভাবমূর্তি উন্নয়ন করে আর কি, তখন যে এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে তাদের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো, এগুলো তারা সমস্যার সমাধান করার চেষ্টা করে। যেমন হচ্ছে আপনার শাসন ব্যবস্থা, বিনিয়োগ পরিবেশ, তারপর হচ্ছে ডিজিটাল প্রশাসন, এগুলো উন্নয়ন করার চেষ্টা করে। যেমন হচ্ছে পোল্যান্ড, চেক রিপাবলিক, এগুলো কিন্তু ওদের উন্নয়ন হয়েছে আপনার হচ্ছে ইউতে যোগ দেওয়ার পরে, এদের কিন্তু এগুলো উন্নয়ন হয়ে গেছে। তো বাংলাদেশে এরকম একটা এক্সটার্নাল অ্যাঙ্কর হিসেবে কাজ করতে পারে এটা। তো আন্তর্জাতিক দর কষাকষিতে শক্তি বৃদ্ধি, এরকম হচ্ছে পাওয়ার ট্রানজিশন থিওরি বলতেছে যে হচ্ছে আমাদের এখন যে দর কষাকষিকে আমাদের যে একটা ওয়েট, এই ওয়েটটা বেড়ে যাবে। আর দেশীয় কাঠামো শক্তিশালী হবে, অর্থাৎ আমাদের যে ডাইভার্সিফিকেশন হবে। স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন থিওরি বলে যে হচ্ছে আপনার দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি হচ্ছে উৎপাদন কাঠামোর আধুনিকায়ন, আর হচ্ছে গ্রাজুয়েশনে এই রূপান্তরকে ত্বরান্বিত করবে। কারণ অসুবিধা কি, আপনার হচ্ছে যে শুল্কমুক্ত কোটামুক্ত হচ্ছে সুবিধা হারাবে। এরকম 12 থেকে 16% শুল্ক পাওয়া যাবে, যেটা হচ্ছে আপনার ট্রেড প্রিফারেন্স ইরোশন তৈরি করবে। তারপর হচ্ছে মালদ্বীপের এরকম হয়েছিল 2011 সালে, তখন কিন্তু তাদের হচ্ছে টেক্সটাইল যে আপনার হচ্ছে রপ্তানি, এটা কিন্তু 40% এটা হচ্ছে কমে গেছিলো। তো হচ্ছে ট্রিপস এটা মেধাস্বত্ব হারাবে। এটার ফলে কিন্তু হচ্ছে আপনার এই যে ভানুয়াতুর কিন্তু তার ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে রপ্তানি, এটা হচ্ছে 67% কমে গেছিলো, যেটা হচ্ছে লস অফ পলিসি এক্সপ্রেস এটাকে বলে আর কি। তারপর হচ্ছে 3 হচ্ছে কি, রপ্তানিতে নগদ সহায়তা ধীরে ধীরে তুলে দিতে হবে। অর্থাৎ আপনার হচ্ছে নগদ যে সহায়তা দেয় রপ্তানিতে, এটা কিন্তু ধীরে ধীরে আর কি যদি আমরা এলডিসি হয় সেটা কিন্তু তুলে দিতে হবে, ফলে সরকারে কিন্তু ওরকম চাইলেও ভর্তুকি দিতে পারবে না আর কি। তারপর হচ্ছে তার হচ্ছে স্বল্প সুদের আন্তর্জাতিক ঋণ কমে যাবে। অর্থাৎ আগে যেরকম আমরা অল্প সুদের ঋণ পেতাম, সেটা কিন্তু এখন আর পাবো না, এখন আমাদের বেশি সুদ দিয়ে করতে হবে। আর উন্নয়নশীল দেশ হওয়ার সুযোগ ঝুঁকির দ্বিমাত্রিক বাস্তবতা, অর্থাৎ একদিকে যেমন হচ্ছে আপনার এদিকে সুযোগ সুবিধা আছে, এদিকে রিস্কও আছে। যেমন হচ্ছে আমরা এই যে ইজ অফ ডুইং বিজনেস, এটা কিন্তু আমাদের নাই, যে আমরা সহজে যে বিনিয়োগ করবো, সহজে আমাদের বিনিয়োগ পরিবেশ আমরা ভালো করবো, বা সহজে কোনো একটা দেশ আমাদের এখানে এসে এফডিআই ইনভেস্ট করবে, সেটা কিন্তু আমাদের এখানে নাই। যার কারণে এটা না থাকার কারণে আমরা কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা হারাবো। তারপর হচ্ছে এদিকে বাংলাদেশে কোনো যে লজিস্টিক সিস্টেম অনেক মানে আর কি সেটা আর কি অত ইফিসিয়েন্ট না আর কি, লিড টাইম এই জন্য বৃদ্ধি পায়। তারপর হচ্ছে আপনার দিকে জ্বালানি নিরাপত্তা নাই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নাই এদিকে। তারপর জ্বালানি আপনার হচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর অনেক নির্ভরশীল আমরা। তবে চুক্তি বাস্তবায়নে বিভিন্ন হচ্ছে আপনার বিনিয়োগকারীদের বিভিন্ন হচ্ছে এরকম যারা অতটা আগ্রহী হয় না, কারণ এখানে চুক্তি বাস্তবতা নাই। তারপর প্রশাসন দুর্নীতি হয়, এগুলো বিভিন্ন কারণ। তবে হচ্ছে তারা এরকম যদি আমরা এলডিসি গ্রাজুয়েট হই, তাহলে কিন্তু
এই যে রেমিটেন্সের দক্ষ যে আপনার হচ্ছে শ্রমিকদের চাহিদা বাড়বে, যেটা কিন্তু আমাদের নাই, শুধুমাত্র 5% দক্ষ, এটা একটা সমস্যা। আর সামষ্টিক অর্থনীতি চাপ করবে, অর্থাৎ আগে অতটা লক্ষ্য করবে না বিশ্ব, কিন্তু এলডিসি গ্রাজুয়েট হলে তখন সবাই দেখবে যে এরা কেমন করতেছে। তারপর হচ্ছে আপনার একটা চাপ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্থিতিশীল রাখতে হবে, তারপর হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, কঠোর আর্থিক শৃঙ্খলাতে রাখতে হবে, এগুলো কিন্তু একটা চাপ হয়ে যাবে আর কি। বাংলাদেশের জন্য করণীয় কি, আপনার হচ্ছে রপ্তানি, আপনার হচ্ছে প্রতিযোগিতা ধরে রাখা, নতুন বাজার খুঁজতে হবে, ওষুধ শিল্পের জন্য আগাম প্রস্তুতি রাখতে হবে, গবেষণা এগুলো করে আপনাদের শিল্পটাকে সমৃদ্ধ করতে হবে, রপ্তানি খাত বহুমুখীকরণ আর হচ্ছে পোশাকের উপর নির্ভরতা কমাতে হবে, আর হচ্ছে শ্রম দক্ষতা আর হচ্ছে প্রযুক্তি উন্নয়ন করতে হবে, বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নয়ন করতে হবে, তারপর হচ্ছে ভর্তুকির পরিবর্তে উৎপাদন শক্তি বাড়াতে হবে, জলবায়ু অর্থায়ন সংগ্রহে প্রস্তুতি করতে হবে, এগুলো করতে হবে আর কি। এখন চ্যালেঞ্জ কী হতে হবে, চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর স্থিতিশীলতা। চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জ আছে, এগুলো আর না বলি। বাংলাদেশের অর্থনৈতিক বিনিয়োগের সম্ভাবনা, এটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর স্থিতিশীলতা রয়েছে এখন, তরুণ ও দক্ষ মানসম্পদ রয়েছে, এটা একটা সম্ভাবনা। ভৌগোলিক অবস্থান ও বাজারে প্রবেশ সুবিধা আছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা বিনিয়োগ প্রণোদনা, আমরা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারি। তো আন্তর্জাতিক সংযোগ হচ্ছে বাণিজ্য সুবিধা রয়েছে এখানে, জিএসপি প্লাস, তারপর হচ্ছে কানাডা, সবাই এখানে আগ্রহী আর কি। তারপর হচ্ছে এখন বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রসমূহ কোথায় কোথায় বিনিয়োগ করবে, এর মধ্যে আছে হচ্ছে আপনার তৈরি পোশাক শিল্প, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার জ্বালানি খাত, তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি আইসিটি খাত, তারপর ফার্মাসিউটিক্যাল আর হচ্ছে হেলথ কেয়ার খাত আছে, তারপর কৃষি ও কৃষিভিত্তিক শিল্প আছে, টেলিযোগাযোগ ও ইলেকট্রনিক খাত আছে, তারপর হচ্ছে পর্যটন ও আতিথেয়তা খাত আছে, আর্থিক খাত ও ব্যাংকিং আছে, রিয়েল এস্টেট ও নির্মাণ খাত আছে, তারপর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাত আছে। এখন চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ হচ্ছে আমদানি জটিলতা আছে, বিদ্যুৎ গ্যাস অবকাঠামো সীমাবদ্ধতা আছে, তারপর দুর্নীতি ও প্রশাসনিক অস্বচ্ছতা, তারপর হচ্ছে দক্ষ জনবলের ঘাটতি আছে, রাজনৈতিক অস্থিরতা আছে। এর করণীয় কি, অনস্টপ সার্ভিস চালু করা, তারপর হচ্ছে নীতি ও কর কাঠামোর স্থিতিশীলতা, জ্বালানি অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানসম্পদ উন্নয়ন, দুর্নীতি দমন ও সুশাসন, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা। তারপর হচ্ছে এখন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হচ্ছে আপনার মেড ইন বাংলাদেশ একটা আর কি ইমেজ তৈরি করতে হবে, তারপর কূটনীতি করতে হবে, বিনিয়োগ টেকসই বিনিয়োগ উৎসাহ দিতে হবে, আইন সুরক্ষা, মুনাফা উত্তোলনে নিশ্চয় দিতে হবে। আর প্র্যাকটিসের জন্য কোশ্চেন, ডব্লিউটিওর জন্য সদস্য হিসেবে বাংলাদেশের বাণিজ্য সুযোগ ও সীমাবদ্ধতাগুলো কী কী, তো আমরা জানি যে হচ্ছে এই যে হচ্ছে আপনার অবৈধমূলক ফলে আমরা আপনার হচ্ছে লাভবান হয়েছি, তারপর হচ্ছে আপনার শুল্ক সুবিধা পাচ্ছি আমরা, তারপর হচ্ছে আমরা একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে আমাদের অর্থনীতিতে। তারপর আবার এই যে এগুলো নিয়ম মানতে কিন্তু আমাদের অর্থনৈতিক যে আমাদের একটা ভর্তুকি দিব বা ওষুধ খাতে কোনো একটা কৌশল নেব, সেটা কিন্তু ব্যাহত হতে পারে আবার। ওকে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফের ঋণ বাংলাদেশের অর্থনীতি স্বাচ্ছন্দ্য কতটা প্রভাবিত করছে, ভালো প্রভাবিত করছে, কারণ তাদের ইয়ে অনুযায়ী আমাদের উন্নয়ন প্রকল্প, তারপর হচ্ছে আর্থিক স্থিতিশীলতা এগুলো নিতে হয়, তারপর হচ্ছে আমাদের স্বাধীনতাকে সীমিত করেছে, তারপর আমাদের কর্মসূচি মূল্যসূচি নিয়ন্ত্রণ হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়তা করে, এমন প্রণীত হচ্ছে। তারপর হচ্ছে আমার ঋণ নির্ভর হয়ে পড়ছি আমরা, তারপর হচ্ছে নেতিবাচক আছে আর কি, কিন্তু অতটা আর কি ক্ষতিকর না আবার। তারপর হচ্ছে এডিবি আর আইডিবি হচ্ছে আপনার উন্নয়ন সহায়তা বাংলাদেশে এরকম কী প্রভাব ফেলছে আর কি, সেটা বলছে এখানে। তো তারা সাহায্য করছে অবশ্যই, অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, তারপর টেকসই উন্নয়নে আমাদের সামাজিক উন্নয়নের ভিত্তিকে শক্তিশালী করে তুলছে। সীমাবদ্ধতা আছে, এগুলোর মধ্যে হচ্ছে কি যে হচ্ছে আপনার আমাদের দীর্ঘমেয়াদী কোনো এরকম প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জিত হচ্ছে না, আবার হচ্ছে আপনার টেকসই উন্নয়ন সম্ভব হচ্ছে না, তারপর হচ্ছে এরকম বিভিন্ন এজেন্ডা তারা প্রতিফলন করছে আর কি, এটা একটা সমস্যা। তারপর হচ্ছে এখন এগুলোই আর কি, ধন্যবাদ।